দ্বিতীয় কথা হলো আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আরজি করের মতন একটি হসপিটালের বাইরে মাইক লাগিয়ে আমাদের কথা বলতে খারাপও লাগছে, তার জন্য আমরা দুঃখিত, কিন্তু আমরা বাধ্য। আজ থেকে বেশ অনেক দিন আগে আরজি কর হসপিটালে দুর্নীতি নিয়ে তা হাজার পাতার অভিযোগপত্র জমা করেছে। বর্তমানে সেটি এখন বোধহয় ভিজিলেন্স, কিন্তু ভিজিলেন্সের টেবিল থেকে ওই অভিযোগপত্রটা ফাইলটা নড়ছে না। ফলে আজকে আরজি করের হসপিটালের বাইরে মাইকে কথা বলতে আমরা বাধ্য হচ্ছি। আমাদের সবার আগে আরো একটি আবেদন, হসপিটাল তো মানুষের চিকিৎসা পাওয়ার জায়গা এবং সরকারি হসপিটাল গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের তার চিকিৎসার জন্য একটা অন্য জায়গা। ফলে যে আনরেস্ট তৈরি হয়েছে, যে অশান্তি গোটা রাজ্য জুড়ে যে ব্যাকুলতা তৈরি হয়েছে, তার জন্য রোগী যারা আছে, রোগী পরিবার যারা আছে, তারাও সাফার করছে। ফলে আমাদের আবেদন যে তারা যাতে তাদের পরিষেবাটাও পায়, সেদিকেও যাতে রাজ্যের প্রশাসন, এই হসপিটালের প্রশাসন কর্তৃপক্ষ এবং আমরা সবাই মিলে যাতে দ্রুততার সাথে আরজি করে অনেক দিনের পুরনো চেনা ছন্দ যাতে ফেরাতে পারি, নিখোঁজ অতীতের চেনা ছন্দ, যেখানে একটা মর্চুয়ারি ভ্যানে একটা ডাক্তারের লাশ বেরোবে, সেই দিনগুলোকে আমরা যাতে ফেরাতে না পারি। আমরা শুনলাম প্রিন্সিপাল নাকি এখানে পদত্যাগ করেছেন, আর ইতিমধ্যেই আমাদের কাছে একটা নোটিশ ঘোরাঘুরি করছে যে তিনি পদত্যাগ করলেন না তিনি পুরস্কার পেলেন। এখানে তো লেখা আছে যে প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, will act as principal Calcutta National Medical College and Hospital। কার বিরুদ্ধে লড়ছি, কেন বসতে বাধ্য হয়েছি, কেন সেদিনকে মর্চুয়ারি ভ্যানটাকে আটকে দিতে বাধ্য হয়েছিল, আশা করি আজকে আপনাদের কাছে এটা পরিষ্কার। তাহলে তো আমরা কি চাইছি, এটা আপনাদের কাছে জানানোর জন্যই আপনাদেরকে আজকে ডাকা। আমরা বলেছি আরজি কর হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের চাচ্ছি। কেন? কারণ আমরা প্রকৃত যারা দোষী তাদের শাস্তি চাইছি। কে ধরা পড়লো, কে কাকে ফাঁসি দেবে, কে কার এনকাউন্টার করবে, কে কোথায় সিবিআই দেবে, কে কোথায় কাকে টাকা খাওয়াতে গেছিল, কে কাকে ট্রান্সফার করে দিল, কে পদত্যাগ করলো, কাকে সে উঁচু পদে ফিরে বসালো, আমরা এইসবে যেতে চাই। গোটা রাজ্যের মানুষ দু চোখ মেলে দেখছে এবং তারা এটার বিচার করবে। আজকে গোটা এই যে সংবাদপত্রের সংবাদ মাধ্যমে যে বন্ধুরা আছেন, যে মাধ্যম আছেন, সেই মাধ্যমের মধ্যে দিয়ে গোটা রাজ্যের সাথে গোটা দেশের মানুষের কাছে আজকে পশ্চিমবঙ্গবাসী এবং তার পক্ষ থেকে এসএফআই, ডিওয়াইএফআই এবং অ্যাডভা, তাদের যে কলকাতার সাথে যুক্ত থেকে এই গোটা রাজ্য কমিটি, আমরা যে দোষীদের শাস্তির দাবিতে এই অবস্থানে বসেছি, তাদের পক্ষ থেকে এই হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের চার্জশিট, আমরা আমাদের যে চার্জশিটের এই বার্তা আছে সেটা আপনাদেরকে আমরা দিয়ে দিতে বলছি। আমাদের প্রথম কথা, হাজার পাতার দুর্নীতির অভিযোগ জমা পড়ল, ভিজিলেন্সে গেল, তারপরে ফাইলটা কোথায় আছে, কে জবাব দেবে? রাজ্যের প্রশাসন, তারা জবাব দেবে না? আরজি করে দুর্নীতিতে অর্থোপেডিক ইমপ্ল্যান্টের যে দুর্নীতি আছে তার জন্য এখানকার এমপি নিজে কমপ্লেন করেছেন। সেই কমপ্লেনের এগেন্সে কি কাজ হলো? তিনি তো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বিলং করেন, সরকার পক্ষের থেকে পশ্চিমবঙ্গের রাজ্যের, তার অভিযোগের ভিত্তিতে কি হলো? তারপর আমাদের তৃতীয় কথা,
হলো, দুবার সন্দীপ ঘোষকে দুবার ট্রান্সফার করা হলো। ট্রান্সফার করার পরও সেটা কোন কারণে বাতিল হলো, আর তারপরেও তিনি প্রিন্সিপালের পদে থেকে গেলেন। তাকে পদত্যাগ তাকে ট্রান্সফার করতে দেওয়া হবে না বলে কলেজ চত্বরের ভেতরে কারা এর বিরোধিতা করলো, সেটা অনৈতিক এবং বলপূর্বক নয়। আচ্ছা, তাকে ট্রান্সফার করলো যাকে এখানে আসতে বলেছিলেন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, তিনি কি এসেছিলেন? যদি এসেছিলেন তাহলে তিনি জয়েন কেন করলেন না? তার জয়েনিং লেটার কোথায় আছে? কে তার জয়েনিং লেটারে সই করলেন? আর তিনি যদি জয়েনিং লেটার জমা করতে না পারলেন, সই না করতে পারলেন, তাহলে কেন পারলেন না? কারণ যে ঘরটাতে বসে তিনি চার্জ হ্যান্ডওভার নেবেন, সেই ঘরটায় তালা বন্ধ করে রেখে দিলেন না তাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই নতুন প্রিন্সিপাল আরজি করার দায়ভার তার চার্জ সামলাতে পারলেন না, নিতে পারলেন না, তাকে আবার ফেরত যেতে হলো। আবার তার ট্রান্সফার হলো সন্দীপ ঘোষের, কিন্তু সেই একই কাণ্ড হলো না। কেন? জবাব দেবে না? শুধু আজকে তিলোত্তমা ধর্ষিতা হয়ে মারা গেল, খুন হলো, বিবস্ত্র একটা দেহ বেরিয়ে এলো, মিডিয়ার সাথে তার পরিবারকে কথা বলতে দেওয়া হলো না। আমরা তার পরিবারের সাথে কথা বলতে যাওয়ার জন্য ডিসিকে দুবার হাত জোড় করে অনুরোধ করলাম যে আপনার সামনে ওর পরিবারের সাথে 2 মিনিট কথা বলবো, আপনি উপস্থিত থাকুন। কোনো রাজনীতি করতে আসিনি, শুধু ওই পরিবারটার সাথে 2 মিনিট কথা বলবো। বললেন পরিবার যা চেয়েছে সেই অনুযায়ী হচ্ছে, আপনি ওনার বাড়ি চলে যান। ওনার বাড়ি মনে হচ্ছে কোন দুশ্মন দেশের বর্ডারে দাঁড়িয়ে আছে কিনা বুঝতে পারছি না। পানিহাটির তার বাড়িটা চারিদিকে পুলিশ দিয়ে ঘিরিয়ে দিল। সেখানকার কাউন্সিলর শাসক দলের শ্মশানে দায়িত্ববান কাউন্সিলরের ভূমিকা পালন করলেন, যতক্ষণ না বডিটা পুড়ে ছাই হলো আর শেষ পর্যন্ত তাকে সেখানে জল না ঢালা হলো। কাউন্সিলর দায়িত্বের সাথে তার নিজের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করলেন। কে দিল দায়িত্ব ডেড বডিটা পুড়িয়ে দেবার? কিসের জন্য? যদি এই দাবি উঠতই যে এই মেডিকেল কলেজের সেমিনার হলে একটা ডেড বডি পাওয়া গেল, আমরা এই মেডিকেল কলেজের পোস্টমর্টমটাকে মানছি না, অন্য একটা মেডিকেল কলেজের পোস্টমর্টম আমাদেরকে করিয়ে দিতে হবে, খুব অন্যায় দাবি ছিল। আচ্ছা, ভয় কিসের ভয়? যদি সঠিক পোস্টমর্টম রিপোর্ট বেরিয়েছে তাহলে এখানেও যা বেরোবে ওখানেও তো তাই বেরোবে, ভয়ের তো কোনো ব্যাপার ছিল না। তাহলে তড়ি ঘড়ি বিরাট পুলিশি ঘেরা টোপে একটা পোস্টমর্টম রিপোর্ট বের করে দিয়ে ডেড বডিটাকে চালিয়ে দেওয়াটাই কি ডিসি সাহেবের একমাত্র কাজ ছিল? টালা থানার একমাত্র কাজ ছিল? আর হসপিটাল কর্তৃপক্ষে আর ভেতরে যারা উপস্থিত ছিল তাদের কি সেটাকে গার্ড দিয়ে আমাদেরকে মেরে ফেলে তাদেরকে এটাই একমাত্র কাজ ছিল? কিসের জন্য? তাহলে কি হাজার পাতার দুর্নীতিতে 1001 নম্বর পাতাটার নাম তিলোত্তমা, আর হাজার পাতার দুর্নীতিগুলোকে চাপা দিতে কি তিলোত্তমা? কিসের জন্য? আমাদের তারপরের কথা, এখানে একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন আছে, এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। সেটা একটি নির্বাচিত বডি, ইলেক্টেড বডি, নির্বাচিত সংস্থা। আচ্ছা, তার ঘরটা কোথায় আছে? কেন তালা বন্ধ? কেন সিল করা আছে? কোন কারণে? কে জবাব দেবে? দিতে হবে না জবাব? আচ্ছা, কোন একটা শিক্ষা কেন্দ্রের একজন প্রিন্সিপাল নিজের প্রাইভেট বাউন্সার নিয়ে ঘুরে বেড়ান বলুন তো? নিজের একটা প্রাইভেট সিকিউরিটি, একটা প্রাইভেট বাউন্সার নিয়ে হসপিটালের ভেতরে ঘুরে বেড়ায়, যে ঘেরা টপকে আটকে টপকে কোনো একটা স্টুডেন্ট যেতে পারে না, কোন একটা ইন্টার্ন যেতে পারে না, এমনকি কোন একটা এইচওডি যেতে পারে না। কিসের প্রয়োজন? বলো কেন? কে এলাও করেছিল? এলাও কে করলো? ক্যান্টিন থেকে পার্কিং পর্যন্ত তোলাবাজি হচ্ছে না? তোলাবাজি হয়নি? এই তোলাবাজির টাকা কোথায় গেল? আচ্ছা, ড্রাগ স্টোরে যেসব সরঞ্জাম কেনার ছিল তার জন্য তো ভিজিলেন্সে কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে। কোথায় ভিজিলেন্সের রিপোর্ট? তুমি আমাকে, আমি তো ভাবার কোভিডের সময় এই বিষয়টা আমার ভাবার সরঞ্জাম কিনে
হয়েছিল আরজিকর হসপিটাল, আস্তে 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 তার দাম যা বাজারে হয় তার থেকে 7-8 গুণ বেশি দামে কিনেছিল। কেন? কে ফিনান্স থেকে অ্যাপ্রুভ করলো? কে টাকা ছাড়লো? এই দুর্নীতির বাসাটা কোথায় কোথায় আছে, গরিবটা কোথায় কোথায় আছে, এই টাকার ভাগ কোথায় কোথায় যাচ্ছে, কে বলবে কথা? হাউস স্টাফদের পাওয়ার জন্য যে নাম জমা করার শেষ দিন, সেই দিনটা চলে যাওয়ার পরও মেয়াদ শেষ হয়ে গেল, তারপরেও হাউস স্টাফ নিজের পছন্দ মতো নিয়োগ হয়ে গেল। আচ্ছা, মেয়েটি যখন মারা গেল তিলোত্তমা, প্রিন্সিপাল কি বললেন? যে ওর একা থাকার কি প্রয়োজন ছিল? আপনার কথা পরিষ্কার ইঙ্গিত করে দিচ্ছে হসপিটালের ভেতরে না তো ডাক্তার, না তো জুনিয়র, না তো স্টাফ, না তো ইন্টার্ন, না তো রোগী, কারো নিরাপত্তা নেই, কারো নেই। হাসপাতালের ভেতরে নিয়মিত মাতাল থেকে শুরু করে সমস্ত সমাজ অপরাধীদের দৌড়াত্ম। কে দিত এদেরকে অনুমতি? কে করেছিল এদেরকে অ্যালাউ? কে বলবে? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, আমরা এসএফআই ডিওয়াইফআই অ্যাডভা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, কিনুন আরজি করে 2 টাকার টিকিট একটা, যান যান একটা 2 টাকার টিকিট কিনুন সকালবেলা, আর যান কোন ডাক্তারবাবুর ঘরে যাবার জন্য একটাতে লাইন দিয়ে দাঁড়ান, তারপরে ভেতরে যান। একদম অ্যাটেন্ডার থেকে শুরু করে সিকিউরিটি গার্ড পর্যন্ত, সুইপার থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান, সবকিছু বেসরকারি ভাবে নিয়োগ। আর তারা যেভাবে সাধারণ মানুষদেরকে কখনো কখনো হাইরান করে দিচ্ছে একটা ট্রিটমেন্ট পাওয়ার জন্য, কিন্তু সেখানে দেখুন সঞ্জয় বলে যাকে বলির পাতা করছে এরা, তার কিন্তু বাবার জমিদারি ছিল আরজিকর। কেন সিসিটিভি ক্যামেরা নেই? কেন তার ফুটেজ নেই? তিলোত্তমা এমনি এমনি করে নিজের প্রাণ হারায়নি, তিলোত্তমা এমনি এমনি করে নিজের সম্মান হারায়নি। তিলোত্তমার মা বাবার চোখের জল এমনি এমনি প্রতিদিন তার চোখের জলে বুক ভিজে যাচ্ছে না। তাই এই প্রতিবাদ ঐক্যবদ্ধ প্রতিবাদ, তাই এই প্রতিবাদ গোটা রাজ্যের মানুষের প্রতিবাদ। তাই ডাক্তারবাবু থেকে শুরু করে নার্সিং স্টাফ, জুনিয়র ইন্টার্ন থেকে শুরু করে রোগীর পরিবার এবং গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের দাবি, বসেছি আমরা দোষীদের শাস্তির দাবিতে, কিন্তু দোষীটাকে সেটা তো আগে বলতে হবে। স্বাস্থ্যমন্ত্রীও বাদ যাবেন না, আর তড়িঘড়ি করে পোস্টমর্টম করে ডেড বডি পুড়িয়ে দেবার জন্য পুলিশ মন্ত্রীও বাদ যাবেন না। তাই আসলে অপরাধটা কি, আর আসলে এই অপরাধকারীটাকে, সেটাকে নির্দিষ্ট করে তবে তার শাস্তি। তাই শাস্তির দাবিতে আপনাদের সবার কাছে, গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, আসুন রাস্তায় ছাত্র যুব মহিলারা আপনাদের অপেক্ষায় আছেন। আরজিকরের সামনে আসুন, আমরা রয়েছি। তিলোত্তমাকে নয়, গোটা রাজ্যের সাধারণ মানুষকে এবং আমাদের মেয়েদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, একটা সুস্থ জীবন দেওয়ার জন্য, একটা সুস্থ পরিষেবা দেওয়ার জন্য আসুন সংঘবদ্ধ প্রতিবাদে, ঐক্যবদ্ধ প্রতিবাদে আমরা মিলিত হই। এছাড়া আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমাদের লিডারশিপরা আছেন। আমাদের রাজ্যের সম্পাদক মহিলা সমিতির অ্যাডভার কনিকাদি আছেন, ওদিকে আমাদের ছাত্রের এসএফআই রাজ্য সম্পাদক দেবানিয়ন দে আছেন, দীপশিতা ধর আমাদের সর্বভারতীয় ছাত্র আন্দোলনের নেত্রী আছেন, আমাদের ডিওয়াইএফআই রাজ্যের সভাপতি আছেন, কলকাতা জেলার সম্পাদক পৌলবী মজুমদার আছেন, ধ্রুবজ্যোতি সাহা রাজ্যের প্রেসিডেন্ট আছেন, দিদি আছে, বর্ণনা আছে, ছাত্রের নেতারা বিকাশ ঝা আমাদের যুব নেতা কলকাতা জেলার প্রেসিডেন্ট, আমরা সবাই রয়েছি। আপনাদের কলতান দাসগুপ্ত এই সহ আজকের আমাদের এই অবস্থান মঞ্চতে যারা উপস্থিত আছেন, আপনাদের যা জানার আমাদের কাছ থেকেও জানতে পারেন, এবং আপনাদের কাছে আমাদের দাবি এই বার্তা গোটা রাজ্যের মানুষের কাছে নিয়ে যান। কারণ হসপিটালটা দালালদের জায়গা হতে পারে না, হসপিটালটা আমাদের ট্যাক্সের টাকায় চলে, সেখানে একটা মেয়েকে নৃশংসভাবে খুন করার অধিকার কারণে, আর যারা এই মেয়েটাকে খুন করার জন্য একটা পরিবেশ তৈরি করে দিল আসলে হলো তারা দোষী। তাই একটা বলির পাতা তৈরি করে বাকি মাথাগুলোকে বাদ দেওয়া যাবে না। তাই নাটক ছাড়ো, আরজি করে মাথা ধরো, এটাই আমাদের মূল স্লোগান। নাটক দিয়ে আরজি করেন মাথাকে কেউ বাঁচাতে পারবে না।
বামপন্থী ছাত্র যুব মহিলারা আন্দোলনে নেমেছে। যেদিনকে সকালে খবর পেয়েছিলাম যে মেয়েটির ডেড বডি পাওয়া গেছে, সেদিন থেকে আরজিকর হসপিটালে আমরা ছিলাম, পুলিশ, ডাক্তার সহ সমস্ত এলাকার সাধারণ মানুষকে নিয়ে আমরা বলেছিলাম যে এটা অন্যায় হচ্ছে, এর তদন্ত হওয়া উচিত। বামপন্থী ছাত্র যুব মহিলারা যখন আন্দোলনে